হ্যালো স্টুডেন্টস, আমি বুবুল স্যার। আজকে তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে লিমিট টপিকটি পড়াবো এবং লিমিট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের সামনে সমাধান সহ আলোচনা করব। লিমিট হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সেই চ্যাপ্টার যার সাহায্যে আমরা ক্যালকুলাসের সঙ্গে অ্যালজেব্রা রিলেশন তৈরি করতে পারি, অর্থাৎ অ্যালজেব্রা থেকে ক্যালকুলাসে আসার ব্রিজ হিসেবে তোমরা লিমিটকে বলতে পারো। এছাড়াও এরপরে আমরা যখন কন্টিনিউটি, ডেরিভেটিভস, ইন্টিগ্রেশনস এই সমস্ত চ্যাপ্টারগুলো পড়বো, তখন তোমরা দেখবে যে ডেরিভেটিভস, ইন্টিগ্রেশন বা কন্টিনিউটি সবগুলো ডেফিনেশনকে মূলত লিমিট থেকেই তৈরি করা হয়েছে। অর্থাৎ লিমিট সম্পর্কে তোমাদের যদি ভালো কনসেপ্ট না থাকে, সেক্ষেত্রে পরের চ্যাপ্টারসগুলো থেকে তোমাদের সমস্যা তৈরি হতে পারে। তো যাই হোক, লিমিট সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমাদের যেটা বেসিক্যালি জানা দরকার সেটা হচ্ছে লিমিট অফ এ ভেরিয়েবল। জেনারেলি আমরা অ্যালজেব্রাতে ভেরিয়েবল বলতে বুঝি এক্স ওয়াই জেড কে, অর্থাৎ যেগুলো ভ্যালুস আমাদের কাছে থাকে না। তো এখানে সে কথাই বলা হয়েছে যে সাপোজ এক্স ইজ এ রিয়াল ভেরিয়েবল হুইচ ক্যান টেক ডিফারেন্ট ভ্যালুস, অর্থাৎ এক্স হলো একটি রিয়াল ভেরিয়েবল। রিয়াল ভেরিয়েবল মানে এক্স শুধুমাত্র রিয়াল নাম্বারসকে অ্যাজিউম করতে পারে, কোনো কমপ্লেক্স নাম্বার নিতে পারে না। বেসিক্যালি আমরা এখানে রিয়াল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি। সুতরাং আমরা এখানে এক্স যে ভেরিয়েবলটি আছে সেটি যে ভ্যালুসগুলো নেবে সেটা শুধুমাত্র আমাদের রিয়াল ভ্যালুস নেবে, কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা এখানে ডিসকাস করব না। এরপর আমরা একটা পয়েন্ট কনসিডার করলাম ক্যাপিটাল এ অন দ্য রিয়াল নাম্বার অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ রিপ্রেজেন্ট দ্য রিয়াল নাম্বার, যেটি এক্স ইকুয়ালস টু 2 কে রিপ্রেজেন্ট করলো। অর্থাৎ আমাদের কাছে এক্স ড্যাশ এক্স একটি নাম্বার লাইন সিস্টেম আছে যার উপরের একটি পয়েন্ট হলো এক্স ইকুয়ালস টু 2। এই এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টটিকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করলাম এবং পি রিপ্রেজেন্টস দ্য রিয়াল ভেরিয়েবল এক্স, অর্থাৎ এর উপরে পি একটি ভেরিয়েবল, অর্থাৎ পি কোনো নির্দিষ্ট পয়েন্টকে ডিনোট না করে পি এর উপরকার যে কোনো পয়েন্টকে ডিনোট করতে পারে। তাই বলা হলো যে পি রিপ্রেজেন্টস দ্য রিয়াল ভেরিয়েবল এক্স, অর্থাৎ পি হলো আমাদের এখানে ভেরিয়েবল পয়েন্ট। Let us suppose that the points a1, a2, a3, etc. represent the real numbers 1.9, 1.99, 1.999, etc. অর্থাৎ a1 রিপ্রেজেন্ট করছে 1.9 কে, a2 রিপ্রেজেন্ট করছে 1.99 কে, a3 রিপ্রেজেন্ট করছে 1.999 কে। অর্থাৎ আমরা যত এর কাছাকাছি যাচ্ছি আমাদের এ এবং সেই পয়েন্টসের মধ্যে ডিফারেন্সগুলো ততটা কমে যাচ্ছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কখনোই পয়েন্টসগুলো এ হবে না, অথচ এর খুব নিয়ারেস্ট বা ক্লোজেস্ট পয়েন্টস হতে পারে। এবং আমরা বি1, বি2, বি3 এরকমভাবে আরও পয়েন্টস কনসিডার করলাম, যেখানে বি1 এর কোঅর্ডিনেটস হলো 2.1, বি2 এর হলো 2.01, বি3 এর হলো 2.001। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে আমরা যত এর ক্লোজ পয়েন্টসের দিকে যাচ্ছি তত এর এবং সেই পয়েন্টসের মধ্যে ডিফারেন্সটা কমে যাচ্ছে, কিন্তু আমরা কখনোই এতে গিয়ে পৌঁছাতে পারবো না। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইডে কতগুলো পয়েন্টস কনসিডার করলাম এবং রাইট হ্যান্ড সাইডের কতগুলো পয়েন্টস কনসিডার করলাম, যে পয়েন্টসগুলো একে একে করে এর কাছাকাছি যাচ্ছে। Now the variable x gradually approaches towards the real number 2 by assuming the successive values 1.9, 1.99, 1.999, etc. অর্থাৎ x যে ভেরিয়েবলটি আছে সেটি আস্তে আস্তে একবার a1 পয়েন্ট, একবার a2 পয়েন্ট, একবার a3 পয়েন্ট, এভাবে খুব আস্তে আস্তে এই পয়েন্টের কাছাকাছি যাচ্ছে। কোন দিক থেকে যাচ্ছে তাহলে এটা আমরা বলতে পারি লেফট সাইড থেকে এর কাছাকাছি যাচ্ছে। সো and the point p gradually approaches towards a from its left side after passing successively through the points a1, a2, a3, etc. অর্থাৎ x যে ভেরিয়েবলটি আছে সেটি a1, a2, a3 এই পয়েন্টসগুলোকে এক এক করে কনসিডার করে এর কাছাকাছি যাচ্ছে ফ্রম দি লেফট হ্যান্ড সাইড। ওকে, কিন্তু ইট নেভার মিটস দি পয়েন্ট ক্যাপিটাল এ, অর্থাৎ এরা কখনোই ক্যাপিটাল এ পয়েন্টে গিয়ে মিট করতে পারবে না। We denote it by this symbol x tends to 2 minus 0 or x tends to 2 negative. ওকে, আমরা এই জিনিসটাকে x tends to 2 negative 0 or x tends to 2 negative এভাবে ডিনোট করব। Again let the variable x gradually approaches to 2 by the assuming the successive values 2.1, 2.01, 2.001। অর্থাৎ সেম কেস হবে যখন x টি
আস্তে আস্তে রাইট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ B1 B2 B3 এই পয়েন্টসগুলোকে কনসিডার করে রাইট হ্যান্ড সাইডের থেকে ক্যাপিটাল এর দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু সেক্ষেত্রেও কখনোই কিন্তু সেটা ক্যাপিটাল এতে গিয়ে পৌঁছাতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে x টেন্ডস টু 2 প্লাস 0 অর সিম্পলি x টেন্ডস টু 2 পজিটিভ। তাহলে লেফট হ্যান্ড সাইডের থেকে যখন আমরা এর দিকে অ্যাপ্রোচ করব তখন আমরা লিখবো যে x টেন্ডস টু 2 মাইনাস অর x টেন্ডস টু 2 নেগেটিভ 0, এবং যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন আমরা লিখবো x টেন্ডস টু 2 পজিটিভ 0 অর x টেন্ডস টু 2 পজিটিভ। কিন্তু বোথ কেসেসে আমরা কিন্তু কখনোই এই পয়েন্ট অর্থাৎ x ইকুয়ালস টু 2 তে গিয়ে পৌঁছাবো না। দ্য সিম্বলস x টেন্ডস টু a ইজ রিড অ্যাজ x টেন্ডস টু a, x tends to a minus is read as x tends to a from the left, and x tends to a plus is read as x tends to a from the right. তাহলে তোমরা দেখলে যে আমাদের কাছে একটি রিয়েল ভেরিয়েবল আছে x, আমরা এখানে রিয়েল অ্যাক্সিসের উপরে একটা পয়েন্ট কনসিডার করছি a, যেটা আসলে x ইকুয়ালস টু 2 পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। একটি ভেরিয়েবল আছে x, সেটি লেফট হ্যান্ড সাইড থেকে খুব আস্তে আস্তে 2 পয়েন্টসের দিকে অ্যাপ্রোচ করছে, সেক্ষেত্রে আমরা সেটাকে ডিনোট করছি x টেন্ডস টু 2 নেগেটিভ হিসাবে। এবং x যখন রাইট হ্যান্ড সাইডের থেকে এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে আমরা লিখছি x টেন্ডস টু 2 পজিটিভ হিসাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলে আমরা লিখবো x টেন্ডস টু 2 নেগেটিভ, এবং রাইট সাইড থেকে আমরা যখন অ্যাপ্রোচ করি তখন আমরা লিখবো x টেন্ডস টু 2 পজিটিভ। কিন্তু বোথ কেসেসে কখনোই সেটি x ইকুয়ালস টু 2 হবে না। অর্থাৎ x টেন্ডস টু 2 নেগেটিভ আর x ইকুয়ালস টু 2 দে আর ভেরি ক্লোজ, কিন্তু কখনোই সেটা সেম হবে না। এই কনসেপ্টটাকে আমরা বলছি লিমিট অফ এ ভেরিয়েবল। অর্থাৎ আমরা বলতে পারি যে x টেন্ডস টু 2 নেগেটিভ আর x ইকুয়ালস টু 2 এদের মধ্যে ডিফারেন্সটা একটা প্রি অ্যাসাইন্ড স্মল নাম্বার। এই স্মল নাম্বারটা যতই ছোট হোক না কেন তার থেকেও ছোট হবে, কিন্তু সেটা কখনোই 0 হবে না। তো এই গেল আমাদের লিমিট অফ এ ভেরিয়েবল। এরপরে আসা যাক লিমিট অফ এ ফাংশন, অর্থাৎ ফাংশনের লিমিট বলতে আমরা কি বুঝি। So when x approaches a constant quantity a from either side, অর্থাৎ ধরা যাক আমি একটা আরবিটারি পয়েন্ট a কনসিডার করলাম, সেই a পয়েন্টটার দিকে আমাদের x অ্যাপ্রোচ করছে, অর্থাৎ x অ্যাপ্রোচেস টু a। এখানে অ্যাপ্রোচ করছে কোন দিক থেকে করছে, সেটা রাইট হ্যান্ড সাইড থেকেও করতে পারে অথবা সেটা লেফট হ্যান্ড সাইডের থেকেও করতে পারে বা বোথ সাইডের থেকেও করতে পারে। when x approaches a constant quantity a from either side, অর্থাৎ বোথ সাইডের থেকে করতে পারবে, কিন্তু কখনোই x টা a হবে না if there exists a definite finite number l towards which f of x approaches such that the numerical difference of fx and l can be made as small as we please, that is less than any pre-assigned positive quantity however small, by taking x sufficiently close to a, then L is defined as the limit of f of x as x tends to a. অর্থাৎ আমাদের কাছে একটা ফাংশন আছে y equals to f of x। তো তোমরা বুঝতেই পারছো যে এখানে ফাংশনটা হচ্ছে ফাংশন অফ x। এরপর x যত এর দিকে অ্যাপ্রোচ করছে ফ্রম বোথ সাইডস, f of x ততটাই একটা নাম্বার l এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে x টেন্ডস টু a, অর্থাৎ x যত এর দিকে অ্যাপ্রোচ করবে f of x ততই l এর দিকে অ্যাপ্রোচ করবে। আবার আমরা জানি যে x কখনোই a হবে না, সিমিলারলি আমরা বলতে পারি যে f of x ও কখনো l হবে না, কিন্তু x যত ক্লোজ হতে থাকবে এর দিকে f of x ততই ক্লোজ হতে থাকবে l এর দিকে। অর্থাৎ আমরা বলতে পারি যে mod of f of x minus l, এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা ভেরি স্মল কোয়ান্টিটি এপসাইলনের থেকেও ছোট হবে, যেখানে এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে একটা প্রি ডিফাইন্ড স্মল কোয়ান্টিটি। অর্থাৎ x যত এর দিকে যাবে ফ্রম বোথ সাইডস f of x ততই l এর দিকে যাবে। ফাংশন এর যখন লিমিট এক্সিস্ট করবে তখন সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করব লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়ালস টু l, অথবা লিমিটের জায়গায় তোমরা শুধু এলটি এভাবেও লিখতে পারো। এটা আসলে একটা নোটেশন, LIM ফর লিমিট আর এলটি ফর লিমিট, লিমিট x টেন্ডস টু f of x ইকুয়ালস টু l। তবে তোমরা যখন এক্সামে বা বাড়িতে প্র্যাকটিস করবে এক লাইনে LIM আর এক লাইনে LT এরকম ভাবে প্র্যাকটিস করবে না, যে কোনো একটা ব্যবহার করবে। তার মানে আমরা দেখতে পেলাম যে কোনো একটা ফাংশনের লিমিটে যদি এক্সিস্টেন্স থাকে তাহলে আমরা সেটাকে লিমিট x টেন্ডস টু f of x এভাবে এক্সপ্রেস করি এবং তার ভ্যালুটি হবে l। এরপর প্রশ্ন হলো যে এক্সিস্টেন্স থাকবে বা থাকবে না আমরা কিভাবে বুঝবো। তার জন্য আমাদের যেটা টেস্ট করতে হয় সেটা হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট
টেস্ট করতে হয়। তো লেফট হ্যান্ড লিমিট সেটা কি আসলে? আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের যে ভেরিয়েবলটি আছে এক্স, সেটা লেফট হ্যান্ড সাইডের থেকে যখন অ্যাপ্রোচ করে তখন আমরা সেটাকে কি লিখি? আমরা লিখি এক্স টেন্ডস টু এ নেগেটিভ। তাহলে আমরা বলছি যে লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ এফ অফ এক্স, অর্থাৎ আমাদের যে ফাংশনটি আছে, ধরা যাক এখানে আছে আমাদের x ইকুয়ালস টু এ পয়েন্টটি, আর তার করেসপন্ডিং এটি হলো আমাদের এল। তাহলে x যত এর দিকে যাচ্ছে ফ্রম দি লেফট হ্যান্ড সাইড, এফ অফ এক্স ততটাই এল এর দিকে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ, অর্থাৎ x যত এর দিকে যাবে ফ্রম দি লেফট হ্যান্ড সাইড, এফ অফ এক্স ততটাই এল এর কাছাকাছি যেতে থাকবে। আবার উল্টোভাবে বললে রাইট হ্যান্ড লিমিট তাহলে কি দাঁড়াবে? রাইট হ্যান্ড লিমিট দাঁড়াবে যে লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের থেকে আমি যখন এক্স এর দিকে অ্যাপ্রোচ করছি তখনও এফ অফ এক্সটা এল এর দিকেই অ্যাপ্রোচ করছে। তাহলে লিমিটটি লেফট হ্যান্ড সাইডের থেকে এর দিকে অ্যাপ্রোচ করলো, বা লিমিটটি রাইট হ্যান্ড সাইডের থেকে এফ অফ এক্স এর দিকে অ্যাপ্রোচ করলো। যদি ভেরিয়েবলটি লেফট হ্যান্ড সাইড থেকে এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে সেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। যদি রাইট হ্যান্ড সাইডের থেকে এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে সেটাকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। এরপর আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো, ফার্স্ট এই দুটো লিমিট ফাইনাইট হতে হবে। দুটোর মধ্যে যদি যে কোনো একটা ইনফাইনাইট হয় তাহলে বুঝতে হবে যে লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই। আবার যদি দুটো ইনফাইনাইট হয় তাহলেও তো কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রেও লিমিটের কোনো এক্সিস্টেন্স নেই। এবং সেকেন্ড কন্ডিশন হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ এফ অফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, এবং আমাদের রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স, এই দুটো লিমিটে যে ভ্যালুস আসবে তাদেরকে ইকুয়াল হতে হবে। যদি তারা ইকুয়াল হয় এবং ফাইনাইট হয় তাহলেই আমরা একমাত্র বলতে পারি যে আমাদের লিমিটের এক্সিস্টেন্স আছে। এবং সেই ক্ষেত্রে আমরা সেটাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এভাবে ডিফারেন্স না করে আমরা সরাসরি লিখে দিব যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, যখন লেফট হ্যান্ড লিমিটও এল হবে এবং রাইট হ্যান্ড লিমিট দুটোও এল হবে, এবং অবশ্যই এল একটা ফাইনাইট নাম্বার হবে। তার মানে এটাকে আমরা ভাইস ভার্সা বলতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি দুটোই ইকুয়াল হয় এবং দুটোই যদি এল হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এল হবে। আবার করেসপন্ডিংলি যদি লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এল হয় তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ এফ অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ এফ অফ এক্স ইকুয়ালস টু এল হবে। যদিও এই উদাহরণটি আজকের ভিডিওর শেষ উদাহরণ ছিল, কিন্তু এই উদাহরণটি এখন বোঝানোটাই অনেক বেশি প্রাসঙ্গিক বলে আমি মনে করি। তো এখানে বলা আছে যে ফাইন্ড দি ভ্যালু অফ কে, এর ভ্যালু বের করতে বলা হয়েছে, সো দ্যাট লিমিট এক্সটেন্স টু টু এক্সিস্ট, অর্থাৎ কোশ্চেনে বলা আছে যে লিমিট এক্সটেন্স টু টু এফ অফ এক্স এক্সিস্ট। তার মানে আমরা এখান থেকেই বলতে পারি যে নিশ্চয়ই যেহেতু এক্সিস্টেন্স আছে তার মানে এটা লেফট হ্যান্ড লিমিট এবং এটা রাইট হ্যান্ড লিমিট দুটোরই এক্সিস্টেন্স আছে এবং এরা দুজনেই অবভিয়াসলি ইকুয়াল হবে। আমরা যখন লেফট হ্যান্ড সাইডের থেকে পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছি তখন যে ভ্যালুটা আসবে ফাংশনটির, আমরা যদি রাইট হ্যান্ড সাইডের থেকে অ্যাপ্রোচ করি সেম ভ্যালু আসবে। এবার আমাদের ফাংশনটা দেখো কি দেওয়া আছে, বলা আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3 হোয়েন এক্স লেস দেন 2, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 2 এর থেকে ছোট হয় তাহলে ফাংশনটা কত হবে? ফাংশনটা হবে আমাদের 2x প্লাস 3, বা ইকুয়াল হয়, অর্থাৎ যদি ইকুয়ালও হয় সেই ক্ষেত্রেও কিন্তু ফাংশনটা হবে 2x প্লাস 3। আর যদি এক্স এর ভ্যালু 2 থেকে বড় হয়, 2 থেকে বড় হয় মানে আমরা কি বুঝবো যে রাইট হ্যান্ড সাইড, সেই ক্ষেত্রে এফ অফ এক্স এর ভ্যালু হবে এক্স প্লাস কে। তাহলে আমরা যখন লেফট হ্যান্ড লিমিট অ্যাপ্রোচ করবো অর্থাৎ লিমিট এক্সটেন্স টু টু নেগেটিভ এফ অফ এক্স, তখন আমরা এফ অফ এক্স এর জায়গায় 2x প্লাস 3 ব্যবহার করব। তাহলে আমি এখানে এফ অফ এক্স এর জায়গায় 2x প্লাস 3 লিখলাম। আবার রাইট হ্যান্ড লিমিটে লিমিট এক্সটেন্স টু টু পজিটিভ এফ অফ এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস কে লিখবো, তাহলে আমি এখানে এক্স প্লাস কে লিখলাম। এরপর আমাদের লিমিটের নিয়ম অনুসারে যদি এখানে 2 বসানোতে ফাংশনটির কোনো আনডিফাইন্ড না হয় বা ইনফিনিটি না আসে তাহলে আমি 2 বসাতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা এখানে আর লিমিট এই কথাটি আর ব্যবহার করব না। অর্থাৎ এই লাইনে তোমরা দেখো এই লাইনে কিন্তু আমি লিমিট এক্সটেন্স টু টু নেগেটিভ এটি লিখিনি, কারণ এটি এখানে ইউজ হয়ে গেছে। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 ইন্টু 2 প্লাস 3। আবার রাইট হ্যান্ড সাইডে সিমিলারলি এক্স এর জায়গায় 2 বসলো, তাহলে 2 প্লাস কে, তাহলে 2 2 4 প্লাস 3 7 হলো। আর কেটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম ট্রান্সপোজ করে -2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে কে পড়ে থাকলো, অর্থাৎ কে এর ভ্যালু দাঁড়ালো আমাদের 5। আমাদের নেক্সট হলো ফান্ডামেন্টাল থিওরেমস অন লিমিট, অর্থাৎ লিমিট করবার জন্য আমাদের যেগুলো ফান্ডামেন্টাল কনসেপ্ট জানতে হবে সেগুলি হলো যে ইফ লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, অর্থাৎ আমি এফ অফ এক্স এর লিমিট এল ধরে নিলাম, অ্যান্ড লিমিট এক্সটেন্স টু এ ফাই অফ এক্স আরেকটি ফাংশন, তার লিমিট ধরে নিলাম এল ড্যাশ, where L and L dash are finite quantities, অবশ্যই ফাইনাইট হতে হবে। দেন নাম্বার 1 লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স প্লাস ফাই অফ এক্স ইকুয়ালস টু এল প্লাস এল ড্যাশ হবে, অর্থাৎ মাঝখানে যদি
প্লাস থাকে তাহলে আমরা লিমিটটাকে আলাদা আলাদা করে ইউজ করতে পারি। আবার নাম্বার 2 তে দেখো মাঝখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রেও আমরা লিমিটটাকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। অর্থাৎ লিমিটের ক্ষেত্রে মাঝখানে প্লাস এবং মাঝখানে মাইনাস থাকলে আমরা লিমিটগুলোকে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। নাম্বার 3 দেখো, লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইনটু ফাই অফ এক্স। যদি মাঝখানে ইনটু থাকে সেক্ষেত্রেও লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইনটু লিমিট এক্সটেন্ডস টু এ ফাই অফ এক্স, অর্থাৎ এল ইনটু এল ড্যাশ হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ মাঝখানে যদি ইনটু থাকে তাহলে আমরা লিমিটগুলোকে আলাদা আলাদা করে প্রত্যেকটি ফাংশনের উপরে ইউজ করতে পারি। এন্ড লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্সটেন্ডস টু এ ফাই অফ এক্স। অর্থাৎ ভাগের ক্ষেত্রেও আমরা লিমিটগুলোকে আলাদা আলাদা করে ফাংশনের উপরে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের ম্যাথামেটিক্সের যেগুলো বেসিক অপারেশনস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লিমিটকে আমরা ফাংশনের উপরে আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। অর্থাৎ লিমিট এই অপারেশনসগুলোর উপরে সরাসরি আমরা ব্যবহার করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। এটা হলো আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ লিমিট। এবং নাম্বার 5 যেটা, লিমিট এক্সটেন্ডস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এফ ইন্টু লিমিট এক্সটেন্ডস টু এফ অফ এক্স হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ফাংশন অফ এ ফাংশনের উপরেও আমরা লিমিট ব্যবহার করতে পারি, যেখানে বাইরের যে ফাংশনটি আছে সেটিকে অবশ্যই এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে আমরা সরাসরি এটিকে এখানে ব্যবহার করতে পারবো। এরপর লিমিটের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের ফার্স্ট ফর্মুলা হলো লিমিট এক্সটেন্ডস টু এ sin x by x ইকুয়ালস টু 1 where x is expressed in radian measure। অর্থাৎ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে এক্সটা আছে এটা যেন অবশ্যই রেডিয়ানে থাকে। এটা কিন্তু রেডিয়ানে না থেকে যদি ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু আমরা কখনোই 1 বলতে পারি না। সেক্ষেত্রে আমাকে এক্স কে অবশ্যই ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। নাম্বার 2, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n হলো আমাদের ই। নাম্বার 3, লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x হবে আমাদের ই। Number 4, limit extends to 0 log of 1 plus x by x equals to 1. Number 5, limit extends to 0 e to the power x minus 1 by x equals to 1. Number 6, limit extends to a x to the power n minus a to the power n by x minus a equals to n into a to the power n minus 1, যেখানে n কে হতে হবে একটা রেশনাল নাম্বার, অর্থাৎ ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার বলতে আমরা বুঝি √2, √3, √5। ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়, একমাত্র রেশনাল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এটা আমাদের এখানে পজিটিভ। এবং আমাদের 7 নম্বর ফর্মুলা, লিমিট এক্সটেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। আমাদের প্রথম এক্সাম্পলসে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট এক্সাম্পলস হলো এভালুয়েট লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি x মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস x। এটার ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। তো এখানে এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, এই জায়গাটি আমাদের একটু ভালো করে দেখতে হবে আমাদের কখন লিমিট কি আছে। যখনই মনে রাখবে যে এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, আমি যদি এখানে সরাসরি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে ভ্যালুটা আসবে সেটাও ইনফিনিটি আসবে। অর্থাৎ লিমিটের ক্ষেত্রে যেটা রুলস হলো সেটা হলো যে লিমিটে যে ভ্যালুটি দেওয়া থাকবে সেই ভ্যালুটি যদি আমরা সরাসরি বসাই, তাতে যদি আমাদের ফাইনাইট কোনো ভ্যালু আসে তাহলে আমরা অবশ্যই সেটি সরাসরি বসাতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি ইনফাইনাইট ভ্যালুস আসে তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এই যে ফর্মুলাসগুলো আছে বা ফান্ডামেন্টাল কনসেপ্টসগুলো আছে সেগুলো ইউজ করে আমাদেরকে লিমিটটা বের করে দেখতে হবে। জেনারেলি যখনই এক্সটেন্ডস টু ইনফিনিটি থাকে লিমিটের ক্ষেত্রে, তখনই তোমরা মনে রাখবে যে আমাদেরকে অবশ্যই একটা সাবস্টিটিউশন ইউজ করতে হবে। আমরা x এর জায়গায় 1/z বা 1/t বা অন্য কিছু ভেরিয়েবল ধরে নিই, তাতে সুবিধাটা কি হবে? সুবিধা হবে z ইকুয়ালস টু 1/x হয়ে যাবে। এবার x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়ে থাকে তাহলে z টেন্ডস টু 0 হবে। তো এইভাবে আমরা যখনই x টেন্ডস টু ইনফিনিটি বা ভেরিয়েবল টেন্ডস টু ইনফিনিটি থাকবে তখনই তার রেসিপ্রোকাল বা অনন্যককে আমরা কনসিডার করে নিয়ে আমরা সেটিকে 0 টেন্ডস টু তে কনভার্ট করে নেব। তাহলে এই ক্ষেত্রে দেখো, here limit extends to infinity x minus root over x square plus x equals to limit extends to infinity। আমি এটিকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ আমি এখানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে উপরেরটি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হলো। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস আমাদের বি স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ারই হলো, আর রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স তার হোল স্কোয়ারকে আমরা যদি ব্রেক করি তাহলে কত দাঁড়াবে? এই এক্স স্কোয়ার প্লাস এক্স তার আবার যখন স্কোয়ার করা হবে তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার তোমরা ভালো করে দেখবে এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসের জন্য এটাও মাইনাস হয়ে যাবে এবং এটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের দাঁড়ালো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে আমাদের বাইরের এক্স স্কোয়ার আর ভিতরে মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম, পড়ে থাকলো একটা মাইনাস এক্স, আর নিচে আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে আমি নিউমারেটর আর ডিনোমিনেটরকে এক্স দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের উপরে এক্স এক্স কেটে গিয়ে হলো -1, আর নিচে এইভাবে যদি এটাকে স্প্লিট করি তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স, এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে এক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স এমনটি লিখতে পারি। এক্স বাই এক্স 1 হয়, প্লাস এই এক্সকে আমি যদি রুটের ভিতরে নিয়ে যাই তাহলে আমার রুটের ভিতরে এক্সটি হয়ে যাবে এক্স স্কোয়ার
তাহলে আমাদের থাকলো 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো 1, আর এক্স বাই এক্স স্কোয়ার হলো 1 বাই এক্স। তাহলে এই আমাদের চলে আসলো ডিনোমিনেটারে। তাহলে ডিনোমিনেটার আসলো 1 প্লাস রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স। এরপর এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে আমি যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে এটা 1 বাই ইনফিনিটি আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের কত আসলো -1 বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস 0, আবার 1 প্লাস 0 মানে 1 হয়, তাহলে 1 প্লাস রুট 1 মানে আবার 1 হয়, তাহলে 1 প্লাস 1 হয়ে গেল 2, তাহলে আমাদের অ্যান্সার আসলো -হাফ। আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, বলা হয়েছে শো দ্যাট লিমিট এক্সটেন্স টু পাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তো এই ক্ষেত্রে আমরা লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটা ব্যবহার করব। তো আমি ধরে নিলাম যে পাই মাইনাস এক্স ইকুয়ালস টু জেড, পাই মাইনাস এক্স ইকুয়ালস টু যদি জেড হয় তাহলে আমাদের পাই মাইনাস জেড ইকুয়ালস টু এক্স হবে। এবার তোমরা দেখো ভালো করে যে এক্স টেন্স টু পাই বলা আছে, তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় পাই বসাই তাহলে জেডের ভ্যালু কত হবে, পাই মাইনাস পাই অর্থাৎ 0, অর্থাৎ এক্স যত পাই এর দিকে যাবে আমরা বলতে পারি জেড ততটাই 0-র কাছাকাছি যাবে। আশা করি বুঝতে পারলে। তো আমরা এখানে সাবস্টিটিউশন ইউজ করলাম কি, পাই মাইনাস এক্স ইকুয়ালস টু জেড, তাহলে আমাদের এক্স এর জায়গায় বসবে পাই মাইনাস জেড। তো এখানে সাবস্টিটিউশন ইউজ করাতে লিমিট এক্স টেন্স টু পাই হয়ে গেল লিমিট জেড টেন্স টু 0, আর উপরে সাইন এক্স হয়ে গেল সাইন পাই মাইনাস জেড, এক্স এর ভ্যালুটা বসালাম আমি এখানে পাই মাইনাস জেড, আর নিচে পাই মাইনাস এক্স হয়ে গেল আমাদের জেড। এবার সাইন পাই মাইনাস জেড এটা আমরা ক্লাস 11 এ যে অল সাইন ট্যান কস ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করে বের করলাম। সাইন পাই মাইনাস জেড হলো সাইন জেড, আর নিচে জেড আছে, তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এটা আমাদের অ্যাকর্ডিং টু ফর্মুলা হয়ে গেল 1। নেক্সট এক্সাম্পল দেখো, বলা হয়েছে যে শো দ্যাট লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স ইনটু tan পাই এক্স বাই 2 ইকুয়ালস টু 2 বাই পাই। তো এখানে যদি আমরা সরাসরি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে দেখো 1 মাইনাস 1 0 হবে, আর tan পাই বাই 2 হয়ে যাবে। tan পাই বাই 2 ইনফিনিটি, তার মানে 0 ইনটু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ আনডিফাইন্ড। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এক্স এর জায়গায় 1 বসাতে পারি না। তো এখানেও আগের মতনই আমরা একটা সাবস্টিটিউশন ইউজ করব, সেটা হলো যে যেহেতু এক্স টেন্স টু 1 আছে তাহলে আমরা x মাইনাস 1 অথবা 1 মাইনাস এক্স কে আমরা জেড ধরে নিলাম। তাহলে 1 মাইনাস এক্স যদি জেড হয় তাহলে 1 মাইনাস জেড হবে এক্স। আবার ভালো করে দেখো, এক্স যখন 1 এর কাছাকাছি যাবে তখন জেড 1 মাইনাস 1 অর্থাৎ 0-র কাছাকাছি যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 এর জায়গায় আমরা লিখবো লিমিট জেড টেন্স টু 0, 1 মাইনাস এক্স হলো আমাদের জেড, আর tan পাই বাই 2 থাকলো, আর এক্স এর জায়গায় আমি এক্স এর ভ্যালুটা বের করেছি 1 মাইনাস জেড, সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে ব্র্যাকেটটাকে খুলে দিলে হলো পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2, বাইরে রয়েছে জেড, তাহলে জেড ইন্টু tan পাই বাই 2 মাইনাস পাই জেড বাই 2, এটা আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ফর্মুলা অনুসারে tan পাই বাই 2 মাইনাস থিটা হয়ে যায় কট থিটা, তাহলে থিটা এখানে বসলো পাই জেড বাই 2। এরপর আমরা কটের জায়গায় লিখতে পারি কস বাই সাইন, তাহলে লিমিট জেড টেন্স টু 0 জেড ইন্টু কট লিখলাম হচ্ছে কস পাই জেড বাই 2 ডিভাইডেড বাই সাইন পাই জেড বাই 2। এরপর আমি নিউমারেটর ডিনোমিনেটরকে জেড দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে উপরে জেড দিয়ে ডিভাইড করলে জেড জেড কেটে যাবে, আর নিচে সাইন পাই জেড বাই 2 এর নিচে একটা জেড চলে আসলো। এবং অবশ্যই এখানে একটা সাইড নোট লেখা উচিত, সেটা হলো যে সিন্স জেড টেন্স টু 0 ইমপ্লাইজ জেড নট ইকুয়ালস টু 0, কারণ আমরা যদি জেড 0 হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা নিউমারেটর ডিনোমিনেটরকে জেড দিয়ে ডিভাইড করতে পারতাম না। এরপর আমরা লিমিটটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটর কাছে নিয়ে চলে গেলাম। অ্যাকর্ডিং টু ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা পেয়েছিলাম কি না, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই ফাই অফ এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি লিমিটটাকে উপরেও নিয়ে যেতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 0 ফাই অফ এক্স, এইভাবে আমরা সেটাকে প্রত্যেকটা ফাংশনের কাছে আলাদা আলাদা করে নিয়ে যেতে পারি। তাহলে এখানেও আমরা লিমিটটাকে উপরেও নিয়ে আসলাম এবং নিচেও নিয়ে আসলাম। এবং নিচের এই প্লাসটাকে ভালো করে দেখো, এখানে কিন্তু এক্স এর পরিবর্তে পাই জেড বাই 2 আছে, কিন্তু নিচে শুধুমাত্র জেড ছিল, তাহলে নিচেও আমি পাই জেড বাই 2 বানালাম এটাকে। তাহলে পাই জেড বাই 2 বানানোর জন্য আমাকে এখানে একটা নিচে পাই বাই 2 রাখতে হলো, এবং সেটাকে ম্যানেজ করার জন্য পাশে একটা পাই বাই 2 রাখতে হলো। তাহলে এবার পাই জেড বাই 2 হয়ে গেল আমাদের নতুন এক্স। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, সেটার ভ্যালু আমরা কত জানি, 1 জানি, আর উপরে যদি আমি জেডের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে cos 0 এর ভ্যালু আমাদের 1 হয়, কোনো প্রবলেম নেই। তাহলে উপরে আসলো 1, নিচে 1 ইন্টু পাই বাই 2, তাহলে 1 বাই পাই বাই 2 অর্থাৎ 2 বাই পাই, এই হলো আমাদের এই অঙ্কটার অ্যান্সার। আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, বলা হয়েছে শো দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 sin x minus tan x by x কিউব ইকুয়ালস টু -হাফ। তো লিমিট এক্স টেন্স টু 0 sin x minus tan x by x কিউব ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 sin x minus tan x এর জায়গায় লিখলাম sin x by cos x ডিভাইডেড বাই x কিউব। এটিকে আমি সিম্পলিফাই করব, তাহলে আমাদের এলসিএম হলো cos x, তাহলে উপরে চলে আসলো sin x ইনটু cos x মাইনাস sin x by cos x, আর নিচে x কিউব থাকলো। এই দুটো থেকে আমি sin x কে কমন নিতে পারি, তাহলে sin x কমন নিলে sin x by x কিউব থাকলো, ব্র্যাকেটে থাকলো cos x minus 1, আর নিচে cos x কে আমি আলাদা করে রেখে দিলাম। তাহলে আমাদের এখানে একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। আবার আমরা cos x এর জায়গায় আমরা জানি যে cos x হয় আমাদের 1 minus 2 sin square x by 2, এটা ক্লাস 11 এর সাবমাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টার থেকে পাই। তাহলে 2 sin square x by 2 হয়ে যাবে 1 minus cos x, তাহলে cos x minus 1 হবে minus 2 sin square x by 2, তাহলে এখানে cos x minus 1 এর জায়গায় minus 2 sin square x by 2 বসালাম। নিচে cos x আছে, সামনে আছে sin x by x স্কয়ার। এবার আমি sin x এবং সামনে আছে sin x by x কিউব।
এরপর আমি এক্স কিউবের একটা এক্সকে সাইন এক্সের সঙ্গে রাখলাম, আর এক্স স্কোয়ারটাকে আমি এখানে সাইন স্কোয়ারের সঙ্গে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা তিনটা ফাংশন আছে, একটা এই ফাংশনটার সঙ্গে আমি এক্স দিলাম, এখানে সাইন স্কোয়ারের সঙ্গে আমি একটা এক্স স্কোয়ার দিলাম, আর 1/cos x আলাদা পড়ে থাকলো। আর এই -2 এর মধ্যে যেহেতু লিমিটের কোনো ইম্প্যাক্ট নেই, তাহলে এটাকে আমি এখন বাইরে রেখে দিতে পারি। তাহলে আমাদের এই লাইনটিকে আমরা সিম্পলিফাই করে কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1/cos x ইন্টু -2 লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x বাই 2 বাই x স্কোয়ার। আবার এই জায়গাটিকে যদি তোমরা খুব ভালো করে দেখো, তাহলে এখানে কিন্তু x নেই, x বাই 2 আছে। তাহলে এটিকে আমাদের একটু ভালো করে সিম্পলিফাই করতে হবে। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, আর নিচেও আমরা লিখব এক্স বাই টু তার হোল স্কোয়ার। কিন্তু প্রশ্ন হলো যে নিচে তো বাই টু নেই, কিন্তু আমি তো এখানে বাই টু তার স্কোয়ার ব্যবহার করলাম, তার মানে আমাকে এখানে একটা সামনে এভাবে 1/4 রাখতে হবে। তাহলে এই 1/4টা আমাদের বাইরে চলে গেল লিমিটের, তাহলে ভিতরে থাকলো কত, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু, এবং গোটাটার উপরে এরকমভাবে স্কোয়ার ব্যবহার করলাম। তাহলে 1/4 ইন্টু এই পার্টটা আমাদের হয়ে যাবে 1, তার স্কোয়ার করলে 1 হয়, অর্থাৎ 1/4। তাহলে আমি এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু লিমিট এক্স টেন্ডস টু 0 সেটিকে আমি সরাসরি এখানে 1/4 লিখলাম। তা তোমরা এইভাবে স্টেপসগুলোকে ভালো করে দেখাবে, কারণ প্রত্যেকটা স্টেপসেই স্টেপস মার্কিং থাকে। আর লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স আমাদের 1 হয়, আবার কস এক্সের জায়গায় এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে সেটাও 1 হয়ে যায়, আর এখানে একটা -2 আছে। তাহলে থাকলো 1 ইন্টু 1/1 -2 ইন্টু 1/4, এই -2 আর 1/4 কাটাকাটি হলো, আমাদের অ্যান্সার আসলে হচ্ছে -1/2, যেটা আমাদেরকে এক্ষেত্রে প্রুফ করতে বলা হয়েছে। সুতরাং আমাদের প্রুফ কমপ্লিট। আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, বলা হয়েছে এভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 1 - cos কিউব x বাই tan স্কোয়ার x। তো এই 1 - cos কিউব x কে আমরা a কিউব মাইনাস b কিউব হিসেবে ভাবতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি, আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এইভাবে আমরা এখানে ইউজ করলাম। 1 - cos কিউব x কে লিখলাম 1 - cos x ব্র্যাকেটে 1 প্লাস cos x ইন্টু cos স্কোয়ার x, আর নিচে আমাদের tan স্কোয়ার x এর জায়গায় লিখলাম আমরা sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x। এরপর cos স্কোয়ার x উপরে চলে আসলো, এবং উপরে থাকলো 1 - cos x ইন্টু 1 প্লাস cos x প্লাস cos স্কোয়ার x, আর নিচে sin স্কোয়ার x কে আমরা আবার ভেঙে দিয়ে লিখলাম 1 - cos স্কোয়ার x। তাতে এখানে আমরা 1 - cos স্কোয়ার x কে জায়গায় লিখতে পারি 1 প্লাস cos x ইন্টু 1 - cos x। তাহলে উপরের একটা 1 - cos x, নিচের একটা 1 - cos x আমাদের কেটে গেল। তাহলে উপরে থাকলো 1 প্লাস cos x প্লাস cos স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, আর নিচে থাকলো 1 প্লাস cos x। এবার তোমরা ভালো করে দেখো, যদি আমি x এর জায়গায় 0 বসাই, তাহলে কিন্তু আমাদের ফাংশনটি আনডিফাইন্ড বা ইনফিনিটি হয় না। তাহলে আমি প্রত্যেকটি x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস cos 0 প্লাস cos স্কোয়ার 0 ইন্টু cos স্কোয়ার 0 বাই 1 প্লাস cos 0, এবং সিম্পলিফাই করে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে, আমাদের অ্যান্সার দাঁড়াবে 3/2। এরপরের এক্সাম্পলটি দেখো, বলা হয়েছে এভালুয়েট লিমিট h টেন্ডস টু 0 a প্লাস h হোল স্কোয়ার ইন্টু সাইন অফ a প্লাস h মাইনাস a স্কোয়ার সাইন a ডিভাইডেড বাই h। এটি খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম, এবং বিভিন্ন ইউনিভার্সিটির এক্সামে এটি অনেকবার সেট করে। তো যেহেতু বলা আছে লিমিট h টেন্ডস টু 0 a প্লাস h হোল স্কোয়ার সাইন a প্লাস h মাইনাস a স্কোয়ার সাইন a ডিভাইডেড বাই h, তো আমি a প্লাস h হোল স্কোয়ারকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিলাম। তাহলে a স্কোয়ার প্লাস 2h প্লাস a স্কোয়ার ইন্টু সাইন a প্লাস h মাইনাস a স্কোয়ার সাইন a হোল ডিভাইডেড বাই h। এরপর আমরা ব্র্যাকেটটাকে যদি খুলে দিই, যে পার্টসগুলো আসবে সেই পার্টসগুলো থেকে আমি a স্কোয়ারটিকে কমন নিলাম। a স্কোয়ারটিকে কমন নিলাম, আমার ব্র্যাকেটে থাকলো সাইন a প্লাস h মাইনাস সাইন a প্লাস 2ah সাইন a প্লাস h প্লাস h স্কোয়ার সাইন a প্লাস h, আর সমান নিচে আমাদের ডিনোমিনেটরে রয়ে গেছে h। এরপর আমি প্রত্যেকটার সঙ্গে h কে স্প্লিট করে দেবো, তাহলে a স্কোয়ার সাইন a প্লাস h মাইনাস সাইন a ডিভাইডেড বাই h, এটা একটা পার্ট থাকলো, প্লাস 2ah সাইন a প্লাস h বাই h, এটা একটা পার্ট থাকলো, প্লাস h স্কোয়ার সাইন a প্লাস h ডিভাইডেড বাই h, এটার একটা পার্ট থাকলো। যেখানে যেখানে আমি উপরে নিচে এইচগুলোকে কাটা যাচ্ছে কেটে দিলাম, এবং অবশ্যই যখন এইচগুলোকে উপর নিচ থেকে কাটবে অবশ্যই এই কথাটি সাইড নোটে লিখবে যে সিন্স h টেন্ডস টু 0 ইমপ্লাইজ h নট ইকুয়ালস টু 0। তাতে আমাদের কি থাকলো, তাতে আমাদের থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 a স্কোয়ার সাইন a প্লাস h মাইনাস সাইন a বাই h প্লাস লিমিট h টেন্ডস টু 0 2a ইন্টু সাইন a প্লাস h প্লাস লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সাইন a প্লাস h। এরপর এই পার্টটিকে আমরা সাইন a মাইনাস সাইন বি বা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ফেলে দেবো। সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আমরা ক্লাস 11 পেয়েছি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ফেললে আমাদের ফর্মুলাটি এরকম দাঁড়ায়। বাকি যেমনটি রয়েছে তেমনটি থাক। এখানে আবার স্প্লিট করে দিব, অর্থাৎ এইচকে আমরা h বাই 2 এর সঙ্গে নিয়ে গেলাম, আর কসটি যেমন আছে তাকে আলাদা রাখলাম। তাহলে লিমিটটি আমি এখানে ইউজ করব, এবং লিমিটটিকে আমি এখানে ইউজ করব। এখানে আবার যেহেতু নিচে h আছে কিন্তু সাইনের সঙ্গে h বাই 2 আছে, তাহলে আমি নিচেও একটা h বাই 2 নিলাম। তাহলে এই নিচে h বাই 2 কে ম্যানেজ করার জন্য আমাকে একটা ইন্টু হাফ রাখতে হবে। বাকি পার্টসগুলো সেম রয়ে গেল। তাহলে এটা আমাদের 1 হলো অ্যাকর্ডিং টু ফর্মুলা। এখানে যদি আমি h এর জায়গায় 0 বসাই তাহলে 2a বাই 2 অর্থাৎ cos a হয়ে যাবে,
বাকিটা সেম। এখানে যদি আমি এইচ এর জায়গায় 0 বসাই তাহলে সাইন এ থাকবে, আর এখানে যদি আমি এইচ এর জায়গায় 0 বসাই তাহলে 0 ইন্টু সাইন এ অর্থাৎ শুধু 0 হয়ে যাবে। তাহলে আফটার সিম্পলিফিকেশন আমরা পাবো হচ্ছে a স্কোয়ার কস এ প্লাস 2a সাইন এ, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে লিমিটের ভ্যালুটা কত দাঁড়ালো, লিমিটের ভ্যালুটা দাঁড়ালো a স্কোয়ার কস এ প্লাস 2a সাইন এ। তো তোমরা এগুলো খুব আস্তে আস্তে প্লে পজ করে করে দেখবে এবং নিজেরা ট্রাই করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। নেক্সট এক্সাম্পল, এটি খুব আমার ফেভারিট একটি অঙ্ক। বলা হয়েছে যে এভালুয়েট লিমিট এক্সটেন্স টু 0 রুট ওভার কস এক্স মাইনাস কিউব রুট কস এক্স হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। তো এই ক্ষেত্রে অঙ্কটিকে অনেকভাবেই করা যায়, কিন্তু আমি দেখেছি যে অঙ্কটিকে যদি আমরা এইভাবে করি তাহলে অঙ্কটি অনেকাংশে ছোট হয়ে যায়। তো আমি এক্ষেত্রে ধরে নিলাম যে cos x হচ্ছে আমাদের t টু দি পাওয়ার 6। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে t টু দি পাওয়ার 6 কেন ধরলাম? কারণ আমরা জানি স্কয়ার রুট x মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারে হাফ থাকে, আবার কিউব রুট x মানে পাওয়ারে 1/3 থাকে। এই 3 আর 2 এর এলসিএম কত? 3 আর 2 এর এলসিএম হচ্ছে 6। তার মানে আমরা বলতে পারি যে cos x এটির পাওয়ার এরকমভাবে যদি থাকে সেটিকে আমি t ধরলাম। তার মানে ঘুরিয়ে বলতে হলে cos x হয়ে গেল আমাদের t টু দি পাওয়ার 6। তাহলে আমি cos x কে t টু দি পাওয়ার 6 ধরলাম। সিন্স x টেন্ডস টু যদি 0 হয় তাহলে t টেন্ডস টু 1 হবে, কারণ cos 0 1 হয়। আবার রুট ওভার cos x মানে রুট ওভার t টু দি পাওয়ার 6 মানে t কিউব হলো। আর কিউব রুট cos x মানে কিউব রুট অফ t টু দি পাওয়ার 6 মানে t স্কয়ার হলো। আবার 1 মাইনাস cos স্কয়ার x মানে আমরা জানি sin স্কয়ার x। তাহলে sin স্কয়ার x এর জায়গায় লিখতে পারি আমি 1 মাইনাস cos স্কয়ার x কত হবে? cos স্কয়ার x হয়ে যাবে আমাদের cos স্কয়ার x আমাদের কত হবে? cos স্কয়ার x হয়ে যাবে আমাদের t টু দি পাওয়ার 6 তার আবার স্কয়ার অর্থাৎ t টু দি পাওয়ার 12। তার মানে আমাদের sin স্কয়ার x হয়ে গেল 1 মাইনাস t টু দি পাওয়ার 12। এই ভ্যালুসগুলোকে আমরা এই লিমিটের মধ্যে ফাংশনের জায়গায় বসালাম। রুট ওভার cos x এর জায়গায় আমরা বসালাম t কিউব, রুট ওভার cos x এর জায়গায় বসালাম t কিউব মাইনাস t টু স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 মাইনাস t টু দি পাওয়ার 12। তো উপর থেকে আমি t স্কয়ারটা কমন নিতে পারি, পড়ে থাকলো t মাইনাস 1। নিচে আমি t টু দি পাওয়ার 12 টিকে আগে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে t টু দি পাওয়ার 12 মাইনাস 1। এরপর আমি নিউমারেটর ডিনোমিনেটরকে t মাইনাস 1 দিয়ে ডিভাইড করে দিলাম, কারণ সিন্স t টেন্ডস টু 1 হলে t নট ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি উপর থেকে আর নিচ থেকে t মাইনাস 1 কেটে দিতে পারি। তাহলে লিমিট t টেন্ডস টু 1 টি উপরে চলে যাবে এই ফাংশনটির কাছে এবং লিমিট t টেন্ডস টু 1 নিচে চলে আসবে এই ফাংশনটির কাছে। তো আমরা ফর্মুলাগুলো থেকে পাই লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ক্ষেত্রে আমাদের লিমিট t টেন্ডস টু 1 আছে t টু দি পাওয়ার 12 মাইনাস 1 বাই t মাইনাস 1 আছে। তো তোমরা এখানে 12 ভাবতে পারো। তাহলে এটা হয়ে গেল আমাদের a আর এটা হয়ে গেল আমাদের n। তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 12 ইন্টু 1 টু দি পাওয়ার 11 1ই হবে, অর্থাৎ আমাদের নিচেরটা কিন্তু চলে আসবে 12। তাহলে আফটার সিম্পলিফিকেশন আমাদের অ্যান্সার আসলো হচ্ছে 1/12 এবং সামনে একটা মাইনাস রয়েছে, সে মাইনাসটিকে সামনে বসিয়ে দিলাম। তাহলে ওভারঅল আমাদের অ্যান্সার আসলো মাইনাস 1/12। আমাদের নেক্সট এক্সাম্পল দেখো, বলা হয়েছে যে evaluate limit x tends to 0 log of 1 plus alpha x base e by e to the power 2x minus 1। এটা HS 2016 এ এসেছিল। তো লিমিট x tends to 0 log of 1 plus alpha x by e divided by e to the power 2x minus 1, এটিকে আমরা করার জন্য দুটো ফর্মুলা ইউজ করব। একটা হলো লিমিট x tends to 0 log of 1 plus x whole divided by x equals to 1 এবং লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equals to 1। আমরা এই দুটো ফর্মুলা এক্ষেত্রে ব্যবহার করব। তো আমি এখানে নিউমারেটর ডিনোমিনেটরকে প্রথমে x দিয়ে ডিভাইড করে দিলাম এবং সাইডে অবশ্যই সাইড নোটসে লিখলাম যে সিন্স x টেন্ডস টু 0 ইমপ্লাইজ x নট ইকুয়ালস টু 0। এরপর উপরে দেখো তোমরা x এর সঙ্গে একটা আলফা আছে, তাহলে আমি এখানে x এর সঙ্গে আলফা ইনটু করলাম এবং সেটাকে ম্যানেজ করার জন্য পাশে একটা আলফা রাখলাম। আবার নিচে e টু দি পাওয়ার 2x অর্থাৎ x এর সঙ্গে একটা 2 আছে, তাহলে নিচে আমি একটা 2 আনলাম এবং পাশে ব্যালেন্স করার জন্য 2 দিলাম। তাহলে এটি আমাদের এখানে যেহেতু আলফা এক্স আছে এখানেও আলফা এক্স আছে, সুতরাং এটি ব্যালেন্স হয়ে গেছে এবং এটিকে আমরা টোটালটিকে ওভারঅল 1 বলতে পারি, সঙ্গে আলফা। আবার নিচে এটি ম্যানেজ হয়ে যাওয়াতে এটিকে আমরা 1 বলতে পারি, সঙ্গে 2। তাহলে উপরে হচ্ছে আলফা ইন্টু 1 আলফা, নিচে 2 ইন্টু 1 2, তার মানে আমাদের অ্যান্সার দাঁড়ালো আলফা বাই 2। আমাদের নেক্সট এক্সাম্পল হলো evaluate limit x tends to 0 e to the power x plus e to the power minus x minus 2 divided by sin square x। So here limit x tends to 0 e to the power x plus e to the power minus x minus 2 by sin square x। আমি নিউমারেটর আর ডিনোমিনেটরকে এক্ষেত্রে e to the power x দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের হয়ে গেল উপরে e to the power 2x plus 1 minus 2 into e to the power x divided by e to the power x into sin square x। এবার তোমরা যদি ভালো করে উপরেরটাকে একটু পর্যবেক্ষণ করো বা অ্যানালাইজ করো, তোমরা দেখবে উপরেরটা কিন্তু আমাদের a minus b হোল স্কয়ারের ফর্মুলায় চলে এসেছে, অর্থাৎ e to the power x minus 1 হোল স্কয়ার, আর নিচে e to the power x into sin square x আছে। তাহলে আমি নিউমারেটর ডিনোমিনেটরকে x স্কয়ার দিয়ে ডিভাইড করে দেব এবং সাইডে অবশ্যই মেনশন করব সিন্স x tends to 0 implies x not equals to 0। তাহলে এটিকে আমরা লিখতে পারি নেক্সট লাইনে e to the power x minus 1 by x তার হোল স্কয়ার। আর সেক্ষেত্রে তাহলে এটিকে আমরা লিখতে পারি e to the power x minus 1 by x তার হোল স্কয়ার। তার ভিতরে লিমিটটিকে নিয়ে গেলাম, কারণ আমরা জানি লিমিট
ফাংশন অফ ফাংশনের ভিতরে নেওয়া যায়। আর নিচে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ারকে আমরা লিখলাম সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার, তার ভিতরে লিমিট নিয়ে গেলাম। আর ই টু দি পাওয়ার এক্সকে আলাদা করে রেখে তার সঙ্গে লিমিট বসে। তাহলে উপরের এই পার্টটি আমাদের হয়ে গেল 1, তাহলে 1 স্কোয়ার করলে হয় 1। আর ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0, আবার ই টু দি পাওয়ার 0 আমাদের 1 হয়। আর নিচের এই পার্টটি হচ্ছে 1 হলো। তাহলে উপরে 1 স্কোয়ার, নিচে হলো 1, আর এখানে 1 স্কোয়ার মানে 1। তাহলে ওভারঅল আমাদের অ্যান্সার দাঁড়ালো 1। তো এইভাবে এই অঙ্কগুলোকে তোমরা করতে পারো। এর পরের এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নাম্বার 10 আমি আগে তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। তো যাই হোক, তোমরা এইভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। এছাড়া তোমাদের কাছে যে টেক্সট বুকসগুলো আছে বা যে রেফারেন্স বুকগুলো আছে সেগুলোকেও তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং সেখান থেকে যদি তোমাদের কোনো ডাউটস থাকে বা এক্সাম্পলসগুলো করতে গিয়ে যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় বা লিমিট থেকে যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে।